স্বপ্নের শুরু এখান থেকে, যাদের ওপর ভর করে এবারের এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। জানা গেছে তাদের নাম প্রাথমিক স্কোয়াড থেকে কমিয়ে এশিয়া কাপ টি-20-র মূল দলে রাখা হয়েছে 16 জনকে। স্ট্যান্ড বাই 4 জন মূল দল থেকে ছিটকে যাওয়া সৌম্য, মিরাজ, তানভীর, হাসান মাহমুদ। প্রায় 3 বছর পর দলে ডাক পেয়েছেন নুরুল হাসান চৌহান। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। চৌহানের হতাশার শেষ নেই। ঘরোয়া লিগে পারফর্ম করেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স কিংবা বাংলাদেশ এ দলে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটাও তার হাতেই। তবুও প্রায় বছর 3 আছেন জাতীয় দলের বাইরে। সেই সাথে যোগ হয়েছে টপ এন্ড টি-20-তে এ দলে টানা হারের হতাশা। তবে এবারে চৌহান সুখবরটা পেলেন অস্ট্রেলিয়ায় বসে। এশিয়া কাপে খেলতে যাচ্ছেন তিনি। জাতীয় দলের সাথেই চড়বেন মধ্যপ্রাচ্যগামী বিমানে। নর্দার্ন টেরিটরির ডারউইনে বসে ন্যাশনাল টিমে ডাক পাওয়ার সুখবর পেয়েছেন আরও একজন। তিনি টাইগার ন্যাশনাল সাইডের ফ্লপ হিরো সাইফ হাসান। কোন বিবেচনায় তিনি এশিয়া কাপের মতো জায়গায় সুযোগ পাচ্ছেন সেটা অবশ্য নির্বাচকরাই ভালো বলতে পারবেন। আপাতত হিসেব মেলানো যাক বাংলাদেশের এশিয়া কাপের জন্য সিলেক্টেড 16 জনের। টপ অর্ডারে ক্যাপ্টেন লিটন দাসের অপশন হিসেবে তিনি নিজে তো আছেনই, সেই সাথে পাচ্ছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান আর তাওহিদ হৃদয়কে। এই হৃদয়কে অবশ্য একটা সময় ফিনিশিং রোলেই দেখা যেত, তবে মিডল অর্ডারে জাকের আলী অনিক আর শামীম পাটোয়ারির আবির্ভাবের পর থেকে সেই কাজটা আর করতে হচ্ছে না তার। এবার তো অপশন বেড়েছে। নুরুল হাসান সোহান, অলরাউন্ডার ক্যাটাগরিতে শেখ মেহেদী, রিশাদ হোসেনের সাথে সাইফুদ্দিনও আছেন 16 জনের দলে। একাদশ বাছাইয়ের সময়ে বোঝাই যাচ্ছে কাটছাট হবে স্কোয়াডের এই জায়গা থেকেই। স্পিন আক্রমণে শেখ মেহেদীর সাথে নাসুম আহমেদ থাকছেন স্পেশালিস্ট হিসেবে। শামীম পাটোয়ারিও হাত ঘোরান কালে ভদ্রে, তবে মিডল ইস্টের উইকেটে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ টাইগারদের রয়েছে শক্তিশালী পেস ব্যাটারি। মুস্তাফিজুর রহমান, তনজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম কিংবা সাইফুদ্দিন। কাকে রেখে খেলাবেন কাকে? বোলিং অপশন বেছে নিতে মধুর সমস্যায় পড়তে হবে টাইগার কোচ আর ক্যাপ্টেনকে। কিন্তু মূল ক্রাইসিসটা ব্যাটিংয়ে। টপ অর্ডার কনসিস্টেন্ট না, মিডল অর্ডারে ভ্যাকুয়াম। হাতে থাকা অপশনগুলো এশিয়া কাপের মহারণে কতটা দারুণভাবে নিজেদের মেলে ধরতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা। খালিদ জামিল, একাত্তর। বিসিবির অঢেল টাকা, অথচ এখনো একটা স্পিন বোলিং মেশিন কেনার প্রয়োজন মনে করেনি কর্তারা। সিলেটে জোড়াতালি দিয়ে চলছে স্পিন প্র্যাকটিস। অন্যদিকে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ক্লাসে ব্যাটাররা সিরিয়াস। কার ছক্কা কত দূরে যাচ্ছে সিলেট থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। জুলিয়ান উডের কথা একটাই, মারো প্রতি ওভারে 1 ছক্কা। 20 ওভারের খেলায় 20 ছক্কা এলেই তো ওভার বাউন্ডারিতে হয়ে যায় 120 রান। সপ্তাহখানেক ইনডোরে পাওয়ার হিটিংয়ের নানা তরিকা দেখিয়েছেন। প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে শ্যাডো করে কৌশল কতটা আয়ত্তে আসলো তার পরীক্ষাই চলল সিলেটের সেন্টার উইকেটে ধুমধারাক্কা ব্যাটিং প্র্যাকটিসে। ব্যাটিং অর্ডারের 4 আর 5 নম্বর হৃদয় আর শেখ মেহেদী জুটি বেঁধে থ্রোয়ারের বিপক্ষে। স্টান্স, ব্যাকলিফট, ফিট মুভমেন্ট, পজিশন আর ব্যাট সুইং ঠিকঠাক হচ্ছে কিনা সাথে সাথে ওদের বাতলে দিচ্ছেন জুলিয়ান উড। একদিকে হৃদয়, মেহেদী, অন্য পাশে তামিম, ইমন। জোড়া চোখ দিয়ে 4 জনকেই নজরে রেখেছেন ইংলিশম্যান। একটা বিষয় পরিষ্কার, উডের দেখানো তরিকায় ব্যাটে বলে কানেকশন করতে পারলেই বল গ্যালারিতে গিয়ে পড়ছে। বড় ছক্কা ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। যদিও সিলেটের 2 নম্বর মাঠের এই পরিস্থিতিটা লজ্জায় ফেলারই কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের। বোর্ডের 1000 কোটি টাকা আছে, অথচ নেই একটা স্পিন বোলিং মেশিন। সে কারণেই 2টা গ্রানাইটের স্ল্যাব বাঁকা করে রেখে চলছে স্পিনের বিপক্ষে প্র্যাকটিস। এই তো সেদিন জাতীয় দলের সবার সঙ্গে শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রাম করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্র্যাকটিসে আধুনিক সব ইকুইপমেন্ট ও সুযোগ সুবিধা রাখার দাবিও করেছেন একাধিক খেলোয়াড়। ক্রিকেট বিশ্বের অনেক দেশেই অনেক আগে থেকেই স্পিন বোলিং মেশিন আছে, অথচ বিসিবির এত টাকা থাকার পরেও স্পিনে ঝানু হতে গ্রানাইটের স্ল্যাব বাঁকা করে জোড়াতালি দিয়েই অনুশীলন করতে হচ্ছে টাইগারদের। মিডল ওভারে যে বাংলাদেশের ব্যাটাররা স্পিনটা খারাপ খেলে আপনিই বলছেন। দেখুন, মেশিন তো মেশিন, ঠিক আছে, মেশিন আর হাত এটার মধ্যে অনেক ডিফিকাল্ট আছে। বাট এটা নিয়ে কথা হয় না, এগুলো আসলে খুব আমার মনে হয় এগুলো খুব ভালো খবর না। এগুলো অলরেডি আমাদের এগুলো নিয়ে কথা হচ্ছে, আমরা খোঁজখবর নিচ্ছি কোথায় কি পাওয়া যাচ্ছে, কীভাবে
আগের যে একজন কোচ আসলে বলে গেছে যে তাকে দেয় না, আমি জানি না, কিন্তু বাট আমি যখন বলছি আমাকে তো বলছে যে আমাকে এনে দিবে। সো এটা তো আসলে খুব বড় ফ্যাক্টর না। আমার কাছে মনে হচ্ছে আমি যা যা চাচ্ছি সবই আমি মোটামুটি পাচ্ছি। তো এই নিয়ে আমার খুব বেশি, আমি এই নিয়ে কোনো হতাশ না। কোচ সালাউদ্দিনের এই ইন্টারভিউটা গেল মার্চের, অর্থাৎ 5.5 মাস পেরিয়ে গেলেও এখনো গ্রানাইটের স্লাবই শান্তদের ভরসা। সামান্য স্পিন বোলিং মেশিন কেনা নিয়েই ক্রিকেট বোর্ডের এত উদাসীনতা। প্রতিপক্ষ দলের ব্যাটাররা আধুনিক সব সুযোগ সুবিধায় নিজেদের তৈরি করেই মাঠে নামবে, হয়তো দ্বিতীয় ছড়াবে। স্পিনের বিপক্ষে শান্তরা ব্যর্থ হলে দায় কি নেবে বোর্ড কর্তারা? সাইফুল রূপক, 71, সিলেট। 3 ফরম্যাটের ক্যাপ্টেন থাকা অবস্থায় কখনোই কোনো ক্রিকেটারকে বাড়তি সুবিধা কিংবা বাড়তি পছন্দের তালিকায় রাখেননি জানালেন সাবেক ক্যাপ্টেন নাজমুল শান্ত। তাকে ঘিরে বন্ধু সাইফুদ্দিনের অভিযোগ ছিল ওই সময় ক্যাপ্টেন তাকে সুযোগ দেননি যথেষ্ট। এবার সেই ইস্যুতে উত্তর দিলেন শান্ত। আরেক বন্ধু মিরাজের সঙ্গে দূরত্ব ইস্যুতেও নিজের ভাবনা পরিষ্কার করেছেন শান্ত। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সাইফুদ্দিনের অভিমানের সুর, বন্ধু শান্ত ক্যাপ্টেন থাকা অবস্থায় দেননি পর্যাপ্ত সুযোগ। 2024 সালে প্রায় 20 মাস পর টি-20 দলে ফিরে 4 ম্যাচ খেলেই এই পেস বোলিং অলরাউন্ডার বাদ পড়েছিলেন ঠিক আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের আগে, যা হয়তো সাইফুদ্দিন মেনে নিতে পারেননি হতাশার কারণে। বাট লিটন দাস হঠাৎ একদিন আমাকে ফোন করে বললো যে তুই আমার টিমের মেন প্লেয়ার, ওভাবে প্রিপেয়ার নে। এর আগে শান্ত ছিল ক্যাপ্টেন, হয়তোবা ওর কাছ থেকে যদি এরকম সেম মোটিভেশন পাইতাম হয়তোবা আরো ভালো করতে পারতাম, আরো ভালো জায়গায় থাকতে পারতাম। বন্ধুর এমন মন্তব্যে সাবেক ক্যাপ্টেন কি কিছুটা বিব্রত হয়েছিলেন? ওটা ওর ব্যক্তিগত মতামত। আপনি একটু আগে যেটা বলছিলেন যে একটা ক্যাপ্টেন কখনোই প্রত্যেকটা প্লেয়ারের কাছে ভালো হবে না, এটা কোনোদিনই পসিবল না। এটা যদি আমি এক্সপেক্টও করি এটা বোকামি হবে। সো এটা আমি কখনোই কোনোদিনই এক্সপেক্ট করি না। আমি যেদিন ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন হিসেবে আমাকে দিয়েছেন, ক্যাপ্টেনের দায়িত্বটা দিয়েছেন, সেদিনই আমি ডিসাইড করে ফেলেছি যে এখানে আমি সবার কাছে ভালো হতে পারবো না। সো ওই মুহূর্তে আমার দলে যে প্লেয়ারগুলোকে মনে হয়েছিল যে প্রয়োজন তাকেই নিয়েছি। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি কখনো কোনো প্লেয়ারকে আলাদা চোখে দেখিনি। আমার সবসময় মনে হয়েছে যে দলে যেই প্লেয়ারটাকে প্রয়োজন, দলের জন্য যে জিনিসটা বেটার হবে, ওই প্লেয়ারগুলোকেই আমি নেওয়ার চেষ্টা করেছি। এবং শুধু তো এখানে আমি ছিলাম না, পাশাপাশি সিলেক্টররা ছিল, কোচিং স্টাফ ছিল, সবাই মিলে আমরা একটা ডিসিশন নিয়েছি। সো ইটস নট অ্যাবাউট যে কোনো পার্সোনাল কোনো ইয়ে ছিল। অনেক প্লেয়ারই ওই সময় আমার ক্যাপ্টেন্সির সময় সুযোগ পায়নি। বাট কেন পায়নি? জাস্ট বিকজ অফ আমার মনে হয়েছে যে এই প্লেয়ারের জায়গায় আরেকটা প্লেয়ারে নিলে আমার বাংলাদেশ টিম জিততে পারবে। সো আরেকটা ক্যাপ্টেনের আরেক ধরনের থটস থাকতে পারে। শান্ত সাইফুদ্দিন দুজনই এখন সিলেটে কঠিন পরিশ্রমে ব্যস্ত এশিয়া কাপের দলে জায়গা করে নিতে। তার আগেই অবশ্য সাইফুদ্দিন নিজের ভুল বুঝতে পেরে সরি বলেছেন শান্তকে ফোন করে। ক্রিকেটাররাও মানুষ, দিন শেষে তাই বন্ধুত্বের মাঝে এতটুকু মান অভিমান থাকতেই পারে। ফোন করেছিল, ফোন করে আমাকে আবার সরিও বললো। কেন বললো আমি জানি না। আমি যেটা বললাম যে এটা নিয়ে আমি একদমই বদার না, যে যার জায়গা থেকে মতামত দিতে পারে। বাট আমাকে পরবর্তীতে আবার ফোন করে সরি বলেছে। কেন বলেছে আই ডোন্ট নো। বাট আমি এটা বলেছি যে এটা নিয়ে আমি একদমই চিন্তিত না বা বদার না। সাইফুদ্দিনের মতো আন্ডার-19 থেকেই মিরাজ শান্ত মানিক জোড়। শান্তর হাত ঘুরেই ওয়ানডে ক্যাপ্টেন্সি এখন মিরাজের কাছে। অনেকের ধারণা এই পালাবদল দুই বন্ধুর মাঝে সৃষ্টি করতে পারে দূরত্ব। ওই প্রশ্নে স্ট্রেট ড্রাইভ নাজমুল শান্তর। প্রথমত আমি খুবই খুশি হয়েছি, কারণ আন্ডার-19 সে ক্যাপ্টেন্সি করেছে, এজ লেভেল সবগুলোতেই ক্যাপ্টেন্সি করেছে। তো এরকম একটা বাংলাদেশ দলেরও দায়িত্ব পেয়েছে। এটা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, অ্যাজ এ টিমমেট হিসেবে এটা অনেক খুশির ব্যাপার। ও তাকে আমি শুভকামনা জানিয়েছি যখন ও ক্যাপ্টেন হয়েছে, এবং তার সাথে আমার রেগুলারই কথা হয়। রেগুলারই দলটা। অনেকের ধারণা যে দূরত্ব হবে শান্ত মিরাজের, আবারও কি সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা, এরকম একটা শঙ্কা কিন্তু আমরা দেখি সব সময়, বা এই কথাগুলো অলরেডি বিভিন্নভাবে চলে আসছে। মানে আপনার কাছে কি মনে হয় কিনা? আপনি যেটা একটু আগে বললেন ধারণা, এটা সবাই ধারণা করছে, বাট আসলে সত্যটা কি বা আসলে ড্রেসিং রুমে কি হচ্ছে এটা কিন্তু কেউ জানে না। সো ধারণাটা না করাই ভালো। কেউ যদি দেখে থাকে, জেনে থাকে, তাহলে আমার মনে হয় বেটার। বাট আমি এতটুকু বলতে পারি যে তার সাথে আমার আগে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল এখনও সেম আছে। দল নিয়ে সবসময় কথা হচ্ছে, গতকালকেও কথা হলো যে আসলে দলটাকে কিভাবে সামনের দিকে আমরা আগায় নিয়ে যাইতে পারি, কোন কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন, কি কি ইমপ্রুভমেন্ট দরকার। সো আন্ডারস্ট্যান্ডিংয়ের দিক থেকে আমার মনে হয় না যে কোনো ধরনের কোনো গ্যাপ আমাদের আছে। নাহিয়ান বিন জসিম, 71।
জয়ের থেকে হার বেশি বাংলাদেশ এ দলের। টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে বেহাল দশা থেকে মুক্তি পেতে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। টুর্নামেন্টে বাংলাদেশের বাকি এক ম্যাচ, যদিও সেমিফাইনালে যাওয়ার সুযোগ নেই বললেই চলে, তবু শেষ ম্যাচটা হেরে ফিরতে চায় না সোহানরা। এছাড়াও পয়েন্ট টেবিলে 9 নম্বরে থাকা বাংলাদেশ এ দলের মেলাতে হবে নানান সমীকরণ। মেলবোর্ন স্টার্স একাডেমিকে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি হারালে কিছুটা আশা বেঁচে থাকবে বাংলাদেশের জন্য। তুলনামূলক দুর্বল দল অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির জয়ের সম্ভাবনা কম। অন্যদিকে টুর্নামেন্টে 5 ম্যাচের 3টাতেই হেরেছে বাংলাদেশ এ দল। প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ছন্দ হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দল। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে 2-0 গোলে হেরেছে অর্পিতা বিশ্বাসের দল। ম্যাচের বয়স যখন 14 মিনিট তখনই গোল করে এগিয়ে যায় ভারত। গোল শোধ করতে বাংলাদেশ দলও আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু তাতে লাভের মুখ দেখেনি বাঘিনীরা। দ্বিতীয়ার্ধে আরও এক গোল কনসিড করে পিছিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, মিডফিল্ড আর ডিফেন্স লাইনে খারাপ খেলার কারণে ম্যাচ হেরেছে বাংলাদেশ। পরের ম্যাচে কামব্যাকের কথাও জানিয়েছেন কোচ। আজকে টোটাল টিমই ভালো খেলেনি আমার চোখে, আর বিশেষ করে মিডফিল্ড এবং ডিফেন্স দুই ইউনিটই প্রপার খেলাটা খেলতে পারেনি। তো কিছু ভুল ত্রুটি তো হয়েছে। তো এই নেক্সট ম্যাচে আমরা এই ভুল ত্রুটিগুলি প্র্যাকটিসে ওদের ভিডিও দেখাবো এবং প্র্যাকটিসে এটা সংশোধন করার চেষ্টা করব। ইনশাল্লাহ নেক্সট ম্যাচ আমরা আবার কামব্যাক করব। নিজের হারানো মুকুট উদ্ধার করলেন ইমরানুর রহমান। ফের বাংলাদেশের দ্রুততম মানব বাংলাদেশ নৌবাহিনীর এই স্প্রিন্টার। শুক্রবার 17তম জাতীয় সামার অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে সোনা জেতেন ইমরানুর। দৌড় শেষ করতে সময় নেন মাত্র 10.64 সেকেন্ড। 10.86 সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর আব্দুল মোতালেব। তৃতীয় স্থান অর্জন করেছেন ইসমাইল। ইনজুরি থেকে ফিরে এমন অর্জনে খুশি ইমরানুর। সামনে বড় লক্ষ্য তার। যাদের হাত ধরে প্রাণ ফিরে পায় মাঠ, যাদের ঘামে সবুজ গালিচায় বেড়ে ওঠে প্রতিভা, দিনরাত অক্লান্ত পরিশ্রমে ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত জেলা ক্রীড়া সংস্থার মাঠকর্মী থেকে অফিস সহকারী সবাই 71-এর খেলাযোগকে নিজেদের বঞ্চনার কথা জানিয়েছেন তারা। দাবি চাকরির স্থায়িত্বের। বলছেন, কাঠামোগত সমস্যা না কাটালে এই পেশায় আগ্রহ হারাবে সবাই। রংপুর বিভাগ ঘুরে এসে জানাচ্ছেন হাসান সজীব। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় সংগ্রাম। বয়স 66 হলেও থেমে নেই বজলুর রহমান। শরীরটা আর আগের মতো সায় না দিলেও প্রতিদিন মাঠ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে নিযুক্ত তিনি। 22 বছর ধরে কাজ করছেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থায়। শুরু করেছিলেন মাত্র 2200 টাকা বেতনে। জীবনের লম্বা সময় পার করে এখন তার বেতন মাত্র 9000 টাকা। 9000 টাকা দিয়ে তেমন কিছু হয়? সর্বনাশ, 20 তারিখ গেলে আমাদের সংসার টানাপড়েন শুরু হয়ে যায়। তারপরে কি করেন? এইটা দোকান বাকি খাই, এখানে বাকি দিয়ে চলি। প্রতি মাসে 1,500-2,000 টাকা দোকানে জের থাকে যায়। হ্যাঁ, সব ধরনের যা খুশি তাই কাজ করে নেয়। কষ্ট তো অবশ্যই হয়, কি করব। এটা পেশা থেকে নেশা করে ফেলছি। ঘাম শ্রমে মাঠের প্রাণ ধরে রাখার কাজ করলেও সংসারের প্রাণ ধরে রাখতে হিমশিম খাচ্ছেন 66 বছর বয়সী এই প্রবীণ। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব, অবহেলায় এই পেশায় আর কাউকে দেখতে চান না তিনি। আমি বলি যে আমার বংশধর জন্য এই কাজে না আসার কেউ, কারণ এটা এমন একটা জায়গা, এমন সময় কতগুলো কথাবার্তা শুনতে হয় যে নিজের গায়ের চামড়া ছেড়ে ফেলতে ইচ্ছা করলে ছেড়ে দিতে পারি। আর আমি নিয়ত করছি যে বেশি দিন থাকবো না, কারণ কিছু লোকের যে আচরণ যে মনে হয় যে এটা ওদের দাসত্ব। আমরা শুধু বজলুর নন, দেশের নানা জেলার মাঠ কর্মীদের গল্প প্রায় একই। নীলফামারী জেলা ক্রীড়া সংস্থায় কেউ 10 বছর তো কেউ 13 বছর ধরে কাজ করছেন। আবার কেউ তো জীবনের অর্ধেক 30 বছরই কাটিয়ে দিয়েছেন মাঠ পাহারায়, অথচ নেই চাকরির স্থায়িত্ব। আশায় আছি কিছু হবে, স্টেডিয়ামের পরিবর্তন হচ্ছে, আমাদেরও কিছু পরিবর্তন হবে। না এই বেতনে তো পোষাবে না। অফিস সচিব মোহাম্মদ হামিদুল ইসলাম বলছেন, কাঠামোগত সমস্যা না কাটালে এই পেশায় আগ্রহ হারাবে সবাই। আমি চাই যে কর্মঘণ্টা এবং স্থায়ী বেতন কাঠামো এবং অবসরে গেলে এই কর্মচারীদের জন্য একটা পেনশন সুবিধা করা হয়। এই সীমিত বেতনে খুবই কষ্টকর হয়। অন্য কোনো কাজ কেন করেন না? অন্য কোনো কাজ করে এখানে থাকার লাগবে তো, আর অন্য কাজ করলে এখানে তাহলে সমস্যা হবে। আমাদের দাবি আমাদের চাকরিটা স্থায়ী করা হোক।
নীলফামারী জেলা স্টেডিয়ামে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন শ্রী রিপন। 9 বছর ধরে এই পেশায় তার বেতন মাত্র 4,000 টাকা। আমাকে একাই গোটাল স্টেডিয়ামটা পরিষ্কার করার লাগে। এই মাধ্যমে আমি নাই যদি আমাকে যদি সরকার যদি বেতন দেয় ওই অনুযায়ী আমার নিম্নিত 10 থেকে 15,000 টাকা আমার সংসার হিসেবে চলার দরকার। আমি সেই ক্ষেত্রে পাই 4,000 টাকা বেতন। আর এই 4,000 টাকা বেতন পাওয়ার কারণে আমার সংসারও চলে না, আমার কি একবেলা খাই একবেলা না খায়া থাকতে হয় আমাদেরকে। লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থাতেও চাপা ক্ষোভ। মাঠে ঘাম ঝরালেও সে অনুযায়ী মজুরি পান না কেউ। দাবি চাকরির স্থায়িত্ব এবং ন্যায্য বেতন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যদি আমাদের চাকরিটা একটা নীতিমালা কাঠামোর উপর যদি দাঁড় করানো হতো তাহলে আমরা সন্তুষ্ট থাকতাম। মেশিন বন্ধ হলেও কাজ বন্ধ হয় না বজলু মিয়ার। বয়সটা ঠেকেছে 70-এর ঘরে, বেতন মাত্র 9,000 টাকা। ঠিক এরকম বজলু মিয়ার মতো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছেন আরও অনেকে, যারা যুগের পর যুগ ধরে কাজটা করে যাচ্ছেন। তারা বলছেন এই পেশায় যাতে আর কেউ কখনো না আসুক, তবে সুবিধা যদি পাওয়া যায় হয়তোবা নতুনরাও আগ্রহ দেখাতে পারে। হাসান সজীব, 71, ঠাকুরগাঁও।